বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি আরেকটি অ্যাকাউন্টিং ক্লাস। এবং আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে প্রধানত অংশীদারি হিসাব। তো আমি যেহেতু চলে এসেছি, আমি আশা করছি তোমরা হচ্ছে ঠিক টাইমের মধ্যে এই লাইভটি জয়েন করেছো। তো তোমরা যে এই লাইভ ক্লাসের মধ্যে জয়েন করেছো এটা তোমরা জানিয়ে দাও কমেন্ট সেকশনের মধ্যে। কে কোন জায়গা থেকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো তোমরা এখনই জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো না তোমরাও হচ্ছে আমার ক্লাসটি করার জন্য সঠিক টাইমের মধ্যে এসে পড়েছো। তাহলে একবার চেক করে নিই তোমরা হচ্ছে সবাই এসে পড়েছো নাকি, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে ইতিমধ্যে এসে পড়েছে। সো দেরি না করে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে কথা বলবো বললাম? আজকে আমরা কথা বলবো অংশীদারি হিসাব নিয়ে। তো অংশীদারি হিসাব বলতে মেনলি কি বোঝানো হয়ে থাকে? তোমরা 9-10 মধ্যে এবং ইন্টার ফার্স্ট পেপারের মধ্যে যতগুলো চ্যাপ্টার নিয়ে কথা বলেছো সবগুলি চ্যাপ্টারই মেনলি ছিল একতরফ, মানে এক কি বলে এটাকে একক এক মালিকানা যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান নিয়ে তোমরা কাজ করে গিয়েছো। কিন্তু এই তোমরা যখন কিনা ইন্টারে উঠার পর তোমরা হচ্ছে এবার শুধুমাত্র এক মালিকানার প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে না। তোমরা যে প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে সেগুলি হচ্ছে অংশীদারি হিসাব, অব্যবসায়ী, যৌথ মূলধনী এবং অন্যান্য যে সকল হিসাব রয়েছে সবগুলো নিয়ে। তো আজকে আমাদের মেনলি কনসার্ন হচ্ছে অংশীদারি হিসাব। সো অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝানো হয়ে থাকে? দুই বা ততোধিক ব্যক্তি মিলে চুক্তির আবদ্ধ হয়ে যে প্রতিষ্ঠান গঠন করে থাকে তাকে মেইনলি আমরা অংশীদারি ব্যবসায় বলে থাকি। তো অংশীদারি ব্যবসার মধ্যে কিন্তু নর্মাল ব্যবসার মতো হিসাবটা রাখা হয় না। এই ক্ষেত্রে হিসাব রাখার পদ্ধতি হচ্ছে একটু ভিন্ন। তো তোমরা হচ্ছে প্রথম পত্রের মধ্যে যেরকম হচ্ছে করে এসেছো আর্থিক অবস্থা বিবরণী, এই অংশীদারির মধ্যে আর্থিক অবস্থা বিবরণীগুলো ঠিক সেম টাইপের হবে না। এখানের মধ্যে একটু হলেও তোমাদের হচ্ছে ভিন্ন টাইপের আর্থিক বিবরণী ফলো করা হবে। তোমাদের এই অংশীদারি হিসাবের মধ্যে মেনলি 5 ধরনের হিসাব প্রস্তুত করতে হয়। প্রথমটি হচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাব, দ্বিতীয়টি হচ্ছে মূলধন হিসাব, তৃতীয়টি হচ্ছে ঋণ হিসাব, চতুর্থটি হচ্ছে লাভ ক্ষতি সমন্বয় হিসাব এবং পঞ্চমটি হচ্ছে সমন্বিত মূলধন হিসাব। তো এগুলোর সাথে তোমরা পরিচিত হতেও পারো, নাও হতে পারো, সমস্যা নেই। আমরা হচ্ছে এই ক্লাসের পরে সবাই এই সকল জিনিসের সাথে খুবই তাড়াতাড়ি পরিচিত হয়ে যাব। তোমাদের পরীক্ষার মধ্যে মেনলি আমি এই 5টাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। 2টাও না, মেনলি 3টা বলা যায়। বাট 2টা কেন বললাম? তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 2 ক্যাটাগরি, প্রথম 2টা এবং শেষের 2টা। এটা হচ্ছে এক ক্যাটাগরির ম্যাথ এবং এটা হচ্ছে এক ক্যাটাগরির ম্যাথ। এই ম্যাথগুলি সাধারণত খ এবং গতে এসে থাকে। এই যে ঋণ হিসাব, এই ম্যাথটা খুবই ছোট হয়, এই কারণে খ অথবা গ এর মতো বড় বড় ম্যাথের মধ্যে কখনো হচ্ছে এই ঋণ হিসাবটা আসে না। এটি সাধারণত হচ্ছে তোমাদের ক এর মধ্যে এসে থাকে। তাই আমাদের মেনলি ফোকাস করা লাগবে হচ্ছে এই বাকি যে 4টা হিসাব রয়েছে ওই হিসাবের মধ্যে। খেয়াল করে দেখো সবগুলির মধ্যে কিন্তু হিসাব লেখা রয়েছে, কোথাও কিন্তু বিবরণী লেখা নেই। আমরা কি জানি হিসাব বলতে মেনলি কি বোঝানো হয়? হিসাব বলতে মেনলি বোঝানো হয় একটি খতিয়ান। এই কারণে এখানের মধ্যে যতগুলো হিসাবের কথা বলা রয়েছে প্রত্যেকটি হচ্ছে একটা খতিয়ান। এই খতিয়ানের জন্য কিন্তু 2টা ছক রয়েছে। তো আমরা যে ছকটি ইউজ করব সেই ছকটি হচ্ছে টি ছক। টি ছকের মধ্যেই সাধারণত এই চ্যাপ্টারের সকল ম্যাথ আমরা কভার করব। তাহলে দেরি না করে আমরা একটা একটা করে হচ্ছে হিসাবের দিকে আমরা এগিয়ে যাই। প্রথমত যে হিসাবটি রয়েছে তার নাম হচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাব। আচ্ছা, লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে খেয়াল করে দেখো নামের মধ্যেই কিন্তু রয়েছে লাভ এবং ক্ষতি। লাভ ক্ষতি বের করার জন্য কিন্তু সাধারণত আয় এবং ব্যয় এই 2টা জিনিস নিয়ে কিন্তু কাজ করা হয়। তো আমরা কোনো ধরনের সম্পদ বা দায় নিয়ে কাজ করব না, শুধুমাত্র আয় এবং যে ব্যয়গুলি রয়েছে ওইগুলির সমন্বয়ে আমরা হচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করব। তো দেরি না করে আমি হচ্ছে এবার এই পার্টটা মুছে ফেলছি এবং তারপর থেকে হচ্ছে আমরা নেক্সট পার্টটা করা শুরু করব। আচ্ছা, দেখো লাভ ক্ষতি বন্টন হিসাব, যেহেতু এটি বললাম খতিয়ান, তো খতিয়ানের কিন্তু সাধারণত 2টি পার্ট হয়। একটি হচ্ছে ডেবিট পাস, অপরটি হচ্ছে ক্রেডিট পাস। তো ঘরটা হবে কিছুটা এইরকম।
এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা হচ্ছে 4টি ঘর নিয়ে কাজ করব। বিবরণ টাকা, বিবরণ টাকা, বিবরণ টাকা। আচ্ছা আমি ঘরটা হচ্ছে একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে। বিবরণ টাকা, বিবরণ এবং আরেকটি হচ্ছে টাকা। এটি হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাবে সাধারণ একটা সিম্পল ঘর, কোনো এক্সট্রা করে ঘর আঁকা লাগবে না। টাকার ঘর এখানে মেনলি একটা ইউজ করা হয়, কিন্তু ম্যাথ করার সময় গিয়ে দেখবে আসলে একটা ম্যাথ দিয়ে হয় না, দুইটা টাকার ঘর সাধারণত ইউজ করা লাগে। আমরা হচ্ছে এই পার্টে পরে যাব। তো কি কি উপাদান এই পার্টগুলির মধ্যে আসবে? প্রথমত আমরা এই যে এটা হচ্ছে কি পাস, ক্রেডিট পাস, আর এটা হচ্ছে ডেবিট পাস। যদি আমরা রেয়ামিল করে থাকি, আমরা কিন্তু জানি সকল ধরনের ব্যয় আসে হচ্ছে ডেবিট পাসের মধ্যে এবং সকল ধরনের আয় আসে কোথায়? ক্রেডিট পাসে। এই ক্ষেত্রেও আমরা সেম কাজ করব, সকল ধরনের আয়কে হচ্ছে আমরা ক্রেডিট পাসে নিয়ে যাব এবং সকল ধরনের ব্যয়কে হচ্ছে আমরা ডেবিট পাসে নিয়ে আসবো। প্রশ্নের মধ্যে প্রথমেই দেখবা তোমাদের হচ্ছে একটা নিট লাভ দেওয়া থাকবে। এই নিট লাভটার সাথে অন্যান্য কিছু যোগ বা বিয়োগ করা হয়নি। এই নিট লাভের সাথেই আমরা আরো কয়েকটা সমন্বয় যোগ বিয়োগ করে আমাদের আলটিমেটলি বন্টনযোগ্য মুনাফা আমরা বের করব এই লাভ ক্ষতি বন্টনের মধ্যে। তো প্রথমে যেটি দেওয়া থাকবে সেটি হচ্ছে নিট লাভ। এরপর তোমাদের হচ্ছে অন্যান্য যে আয়গুলো রয়েছে এটা হচ্ছে এখানের মধ্যে আসবে। আরেকটা যে আয় রয়েছে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তোলনের সুদ। ব্যয়ের মধ্যে কি কি রয়েছে? ব্যয়ের মধ্যে রয়েছে মূলধনের সুদ, এরপর হচ্ছে বেতন, ঋণের সুদ, কমিশন। এগুলি হচ্ছে আয় আর এগুলি হচ্ছে ব্যয়। মনে রাখবা যদি কখনো কোনো ক্রয় ফেরত কিংবা বিক্রয় ফেরত বা আয় হ্রাস ব্যয় হ্রাসে কিছু থাকে, আমরা না কখনোই ব্যয় হ্রাস আমরা কখনো ব্যয় থেকে বাদ দিব না, বা যদি কখনো হচ্ছে আয় হ্রাস আসে আমরা আয় থেকে বাদ দিব না। অংশীদারির মধ্যে এটা হচ্ছে অপোজিট সাইডে পাঠিয়ে দেওয়া হয়। পণ্য উত্তোলন এর জাবেদা কি? পণ্য উত্তোলনের সাধারণ জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এর ফলে কিন্তু একটা ব্যয় হ্রাস পায়। কিন্তু যেটা বললাম, যদি এখানের মধ্যে কখনো আয় হ্রাস পায় আমরা কি করব? আমরা হচ্ছে ঠিক অপোজিট সাইডে দেখিয়ে দিব। এখানে একটা ব্যয় হ্রাস পেয়েছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনের ফলে ব্যয় হ্রাসটা আমরা ব্যয়ের দিকে না দেখিয়ে আমরা হচ্ছে ঠিক উল্টা পাশে আমরা হচ্ছে আয় পাশে দেখিয়ে দিব। এটাই এর জন্য পণ্য উত্তোলনটা হচ্ছে এই ক্ষেত্রে বসে পণ্য উত্তোলন। তোমাদেরকে যেগুলি দিলাম না এই উপাদানগুলি ছাড়া খুব বেশি একটা উপাদান পরীক্ষায় আসে না। সো এই উপাদানগুলি তোমরা যদি মনে রাখতে পারো যে ডেবিট পাসের মধ্যে কি কি রয়েছে? নিট লাভ, উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন। এবং ক্রেডিট পাসের মধ্যে হচ্ছে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করতে কোনো ধরনের সমস্যা হবে না। প্রথমে কি করা হয়? প্রথমে হচ্ছে আয়গুলা ক্রেডিট পাশে লেখা হয় এবং ব্যয়গুলো হচ্ছে ডেবিট পাশে লেখা হয়। ধরো এখানের মধ্যে তো একটা অ্যামাউন্ট আসবে, এটা হচ্ছে আমরা যোগ করে দিব এবং এই পাশের মধ্যে হচ্ছে আরো কিছু অ্যামাউন্ট আসবে, সবগুলি আমরা যোগ করে দিব। অবশ্যই এক পাশ বড় হবে এবং অপর পাশ ছোট হবে। আমরা অবশ্যই চাবো যে আমাদের হচ্ছে কি হোক, লাভটা হচ্ছে আমাদের বেশি হোক। আয় বেশি হলে তখন আমাদের লাভ হবে। ধরে নেই ম্যাথের মধ্যে হচ্ছে ক্রেডিট পাসটা বড়, অর্থাৎ আয় হচ্ছে বেশি হয়েছে। যেই পাসটা বড় সেই পাসটা হচ্ছে আমরা এই পাশে লিখে দিব। তাহলে মাঝখানে কি আসবে? পার্থক্য আসবে। এই পার্থক্যকেই মেনলি হচ্ছে বন্টন যোগ্য মুনাফা হিসেবে উল্লেখ করা হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুইটা মুনাফা খেয়াল করছি আমরা, একটা হচ্ছে নিট লাভ আর এখানের মধ্যে রয়েছে আরেকটা বন্টনযোগ্য মুনাফা। নিট লাভটা দেওয়া থাকবে, এটা হচ্ছে আনপ্রসেসড, এটার সাথে কোনো কিছু এখনো যোগ বিয়োগ করা হয়নি। এটার সাথে যোগ বিয়োগ করার পর যেটা বেঁচে থাকবে এই মুনাফাটাকে মেনলি হচ্ছে অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ভাগ করার জন্য কোশ্চেনের মধ্যে বিভিন্ন ধরনের অনুপাত দেওয়া থাকে।
অনুপাতগুলি কীভাবে কাজ করে সেগুলি পরে জানবো, বাট আমরা এখন জেনে নিই যে এই দুটো যে পার্থক্য রয়েছে পার্থক্যকে আমরা উল্লেখ করে থাকি বন্টনযোগ্য মুনাফা নামে। এখন উল্টাও হতে পারে যে এই পাশের মধ্যে হচ্ছে বড়, অর্থাৎ ডেবিট সাইডটা বড় আর ক্রেডিট সাইড হচ্ছে ছোট, তখন গিয়ে এই পাশের মধ্যে হচ্ছে বন্টনযোগ্য ক্ষতি এসে পড়বে। ঠিক আছে, তো এটাই হচ্ছে একেবারে মেন কনসেপ্ট। যখন আমরা ম্যাথ করব, ম্যাথ করার টাইমে গিয়ে হচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেরি না করে আমরা হচ্ছে একটা ম্যাথ দেখে নিই, আমরা কিভাবে ম্যাথের থেকে লাভ ক্ষতি বন্টন হিসাব হচ্ছে আমরা প্রস্তুত করতে পারি সেটা আমরা এখনই দেখে নিব। তাহলে আমি এই পাশের মধ্যে হচ্ছে তোমাদের ম্যাথটা দিয়ে দিচ্ছি, ম্যাথটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, কি কি দেওয়া আছে প্রথমে খেয়াল করো যে এখানে তিনজন অংশীদারের নাম দেওয়া রয়েছে, অংশীদার এ, অংশীদার বি এবং অংশীদার সি। তাদের মূলধনের পরিমাণ হচ্ছে 1,80,000 এবং 70,000। তাদের মধ্যে এর বেতন হচ্ছে মাসিক 2,500 টাকা। ঋণ বি হচ্ছে বছরের মাঝামাঝিতে ঋণ নিয়েছে 50,000 টাকা। উত্তোলন এ হচ্ছে বছরে সারা বছরে ধরে টোটাল উত্তোলন করেছে হচ্ছে 10,000 টাকা। বি প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে 5,000 টাকা এবং সি প্রতি মাসের শেষে উত্তোলন করেছে 800 টাকা। আমি বলে দিয়েছি নিট লাভ হচ্ছে 80,000, মূলধন ও উত্তোলনের সুদ হচ্ছে 10% এবং তাদের যে বন্টনযোগ্য মুনাফা সেটাকে 3-2-1 অনুপাতে হচ্ছে ভাগ করা লাগবে। এটাই হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে, কিন্তু ম্যাথটা করার আগে আমাদের ছোটোখাটো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে হচ্ছে মনে রাখা দরকার। তাহলে আমরা প্রথমে আসি যে বেতন নিয়ে কথা বলি। বেতন বেতন কে পাচ্ছে? বেতন পাচ্ছে হচ্ছে এ, সে পাচ্ছে হচ্ছে মাসিক 2,500 টাকা। সে যদি মাসিক 2,500 টাকা পায়, সে বছরে কত পায়? বছরের মধ্যে তার টাকা আসে হচ্ছে 2,500 ইন্টু 12 কত হয়? 30,000 টাকা। এটাই হচ্ছে বিয়ের বেতন। ঋণ ঋণ নেওয়া হয়েছে 50,000। আচ্ছা, আমি হচ্ছে একটা একটা পার্ট করে যাই। প্রথমত আমরা ম্যাথটা শুরু করব কি দিয়ে বলেছিলাম? আমরা ম্যাথটা শুরু করব হচ্ছে নেট লাভ দিয়ে। যদি আমি একটু ঘরটা এখানের মধ্যে একটা ঘর আঁকি, বিবরণ টাকা, এবং এখানের মধ্যে হচ্ছে বিবরণ টাকা। ম্যাথ করার সময় তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রসিডিওর ফলো করা লাগবে। প্রথমত আমরা ডাইরেক্ট কখনো এখানে নেট লাভ লিখতে পারবো না, আগে লেখা লাগে এখানের মধ্যে হচ্ছে লাভ ক্ষতি হিসাব। লাভ ক্ষতি হিসাব হচ্ছে তোমরা আগে লিখবা। লাভ ক্ষতি হিসাব লেখার পর তারপরে গিয়ে তোমাদের যে নেট লাভ দেওয়া রয়েছে সেই নেট লাভটা তোমাদের হচ্ছে লেখা লাগবে। নেট লাভ যার পরিমাণ হচ্ছে 80,000 টাকা। এটা হচ্ছে একেবারে কমন একটা জিনিস, যত ধরনের ম্যাথ করো সব ম্যাথের মধ্যে কি তোমাদের হচ্ছে এই পার্টটা প্রথমে লেখা লাগবে। প্রথমে লিখবা লাভ ক্ষতি হিসাব, নেট লাভ লিখে তোমরা লিখবা হচ্ছে 80,000 টাকা। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো আমাদের কি কি ব্যয় রয়েছে এবং কি কি আয় রয়েছে। যদি ব্যয়ের কথা খেয়াল করে দেখি, ব্যয় এখানের মধ্যে বলেছিলাম কি কি রয়েছিল? উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন। খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা উত্তোলন দেওয়া রয়েছে। এ হচ্ছে সারা বছর 10,000 টাকা, বি হচ্ছে প্রতি মাসের শুরুতে 500 টাকা এবং সি হচ্ছে প্রতি মাসের শেষে হচ্ছে 800 টাকা। মূলধন ও উত্তোলন বলা রয়েছে সুদের পরিমাণ হচ্ছে 10%। এখন এই উত্তোলনের সুদ নিয়ে হচ্ছে অনেকগুলো ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে আমরা এখনই আলোচনা করব। তোমরা হচ্ছে সবাই ক্যালকুলেটর নিয়ে জলদি বসে যাও, কারণ ক্যালকুলেটরের পার্টটা হচ্ছে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি ক্যালকুলেটর নাই না থাকো, তোমরা এখনই হচ্ছে ক্যালকুলেটর তাড়াতাড়ি নিয়ে এসে পড়ো, ঠিক আছে? দেখো, উত্তোলন নিয়ে আমি তোমাদের আগে কথা বলিনি। উত্তোলনটা এখানে খেয়াল করো। কোয়েশ্চেনের মধ্যে যদি বলা থাকে যে সারা বছর উত্তোলন করেছে টোটাল এত টাকা, অথবা সারা বছর উল্লেখ করা নাই, জাস্ট বলা রয়েছে যে একজন ব্যক্তি বা অংশীদার উত্তোলন করেছেন এত টাকা। যেমন এখানে বলা রয়েছে এ সারা বছরে উত্তোলন করেছে 10,000 টাকা। ওই ক্ষেত্রে আমরা যেটা করব,
যে উত্তোলনের উপর আমরা সুদ ধরবো, সুদ ধরার পর সেটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। কিন্তু কেন? দেখো, তুমি একটা ব্যবসা শুরু করলা, এমন কিন্তু কখনো হয় না যে ব্যবসা শুরু করার পর তুমি সঙ্গে সঙ্গে উত্তোলন করে নিলা। কি করা হয়, কিছু দূর তুমি ব্যবসা চালাও, ব্যবসা তুমি চালানোর পর কিছুদিন পর হয়তো তোমার অর্থের প্রয়োজন হলো, তুমি তুমি হচ্ছে কিছু অর্থ তুমি উত্তোলন করে নিয়ে গেলে, হয়তো কয়েক মাস পর তুমি আবার কিছু অর্থ উত্তোলন করলে। এখন বছরে এতবার উত্তোলন করার পর যেখানে নির্দিষ্ট সময় নেই, সেখানের মধ্যে প্রতিদিন টাইম কাউন্ট করে উত্তোলনের সুদ বের করাটা কষ্ট হয়ে যায়। এর জন্য গড়ে হচ্ছে 6 মাসের সুদ ধরা হয়। তো 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। এর তুলনায় সুদকে তোমরা যেটা করবা, সুদকে তোমরা হচ্ছে সাধারণত 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই চলবে। যেমন এই ক্ষেত্রে কি বলা হয়েছে যে উত্তোলন এ সারা বছর উত্তোলন করেছে হচ্ছে 10,000 টাকা। তোমরা সিম্পলি 10,000 টাকার উপর হচ্ছে আগে পার্সেন্ট করবা। পার্সেন্ট দেওয়া আছে কত, 10%। এরপর এটাকে হচ্ছে তোমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিবা বা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এখানে 1/2 মানে হচ্ছে যে 6/12। সিম্পলি 6 মাসের হচ্ছে সুদ ধরা হয়, যে 12 মাস হচ্ছে টোটাল হওয়ার কথা ছিল 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। এই কাজটা না করে ডাইরেক্ট হচ্ছে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই চলে। তো বলো তো এখানের মধ্যে আমার সুদের পরিমাণ কত হবে? 10,000 টাকার উপর 10% করলে হচ্ছে 5,000 টাকা, আর এর অর্ধেক করলে আমাদের সুদ বের হয় 2,500 টাকা। তার মানে এখানের মধ্যে হচ্ছে, সরি, 10% হচ্ছে 1,000, 250, 500। তো 10,000 টাকার উপর 10% করলে হয় 1,000, আর 1,000কে অর্ধেক করলে বের হয় হচ্ছে 500 টাকা। অর্থাৎ এ সারা বছর যে উত্তোলন করেছেন তার উপর সুদ হবে হচ্ছে কত টাকা? 500 টাকা। এরপর সবসময় যে বছরের একেবারে উল্টাপাল্টা হচ্ছে উত্তোলন করা হবে এরকম না, মাঝে মাঝে পরীক্ষা থাকতেই পারে যে নির্দিষ্ট সময় পর পর উত্তোলন করছে। যেমন এই ক্ষেত্রে বলা রয়েছে বি প্রতি মাসের শুরুতে হচ্ছে 500 করে উত্তোলন করছে। দেখো এখানে কি লিখেছি, যদি প্রতি মাসের শুরুতে যদি আমি উত্তোলন করি তাহলে হচ্ছে 6.5 দিয়ে গুণ, যদি প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করি 6 দিয়ে গুণ, আর প্রতি মাসের শেষে উত্তোলন করলে হচ্ছে 5.5 দিয়ে গুণ। তোমাদের বইয়ের মধ্যে যেটা লেখা যে প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হয়। এখন 6.5 মাসের সুদ কিভাবে ধরবো, এটা নিয়ে অনেকে ভুল করে ফেলে। তো আমি তোমাদের হচ্ছে প্রসেসটা লিখে দিয়েছি যে 6.5 দিয়ে গুণ, বা 6.5 দিয়ে গুণ বলতে মেনলি কি বোঝানো হচ্ছে। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে আগে প্রতি মাসের যে উত্তোলনটা রয়েছে তারপরে সুদ ধরবা। যেমন যদি আমি এখন বিয়ের, যদি আমি এখন উত্তোলনের সুদ বের করতে চাই, ও প্রতি মাসে উত্তোলন করেছে কত, 500 করে। তোমরা হচ্ছে 500-র উপর আগে পার্সেন্ট করবা। পার্সেন্ট দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। ওকে, এটা করার পর তোমরা যেটা করবা, শুরুতে থাকলে 6.5 দিয়ে গুণ দিবা, মাঝে থাকলে 6 দিয়ে গুণ দিবা, এবং শেষে থাকলে তোমরা হচ্ছে 5.5 দিয়ে গুণ দিয়ে দিবা। যেহেতু শুরুতে হচ্ছে উত্তোলন করা হয়েছে, তোমরা হচ্ছে এখানের মধ্যে 6.5 দিয়ে গুণ দিয়ে দিবা। এর জন্য 6.5 দিয়ে গুণ দিবা। দেখো তো কত হয়, 500 টাকার উপর আগে হচ্ছে 10% করবা, 10% করার পর সেটাকে তোমরা 6.5 দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে বিয়ের উত্তোলনের সুদ আসবে 325 টাকা। আবার সি, সি এর সেম মেথড, খেয়াল করে দেখো। সি এর বলা হয়েছে প্রতি মাসের শেষে 800 করে উত্তোলন করছে। প্রতি মাসের শেষে কত? 800। তাহলে আগে হচ্ছে 800 টাকার উপর তুমি পার্সেন্টেজ করবা। 800 টাকার উপর হচ্ছে আমরা কি করে দেবো, আগে পার্সেন্টেজ করে দেবো। পার্সেন্টেজ করলে বের হয় হচ্ছে 10%। এরপর এর সাথে আমরা যেটা করব, শেষে বলা রয়েছে, শেষে মানে কত, শেষে মানে হচ্ছে 5.5 দিয়ে গুণ। তো আমরা সিম্পলি এখানের মধ্যে হচ্ছে 5.5 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে তোমরা আমাকে বলো তো এখানের মধ্যে গুণ করলে কত বের হবে, যে 800 ইন্টু 10% ইন্টু 5.5। এখানের মধ্যে অ্যান্সার বের হয় 440 টাকা। এটাই হচ্ছে আমাদের সি এর উত্তোলনের সুদ। তো আমাকে বলো যে এই 3টা উত্তোলনের সুদ বের করতে তোমাদের কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হয়েছে নাকি? যদি কনফিউশন ক্রিয়েট হয় অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও। তোমাদের যদি সমস্যা হয় আমি অবশ্যই সেই কনফিউশনগুলো দূর করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে?
তো একজন ভাই জিজ্ঞেস করলো যে ভাইয়া 2, 3, 4 মাস পর যদি বের করতে হয় সেই ক্ষেত্রে সুদ কত হবে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিই এখানের মধ্যে মেনলি 6.5 কেন হয়। এটা নিয়ে অনেকেই মানে অনেকের মনে হচ্ছে প্রশ্ন থাকে যে ভাই আমি তো বুঝলাম যে আমি 6.5 দিয়ে গুণ দিব, 6 দিয়ে বা 5.5 দিয়ে গুণ দিব, বাট কেন আমি 6.5 দিয়ে গুণ দিব বা আমি 5.5 দিয়ে গুণ দিব, এটা কারণ রয়েছে। তোমরা হচ্ছে এই পার্টটা একটি স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তাহলে হচ্ছে আমি এটা সরাই দিলে তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সো যদি স্ক্রিনশট ডান হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে ডান লিখে দাও, তাহলে হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে হচ্ছে যদি সবার হয়ে যায় তাহলে আমি এটা সরিয়ে নিলাম। তারপর হচ্ছে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কেন এখানের মধ্যে মেনলি আমরা 6.5, 5.5 বা 5 দিয়ে বা 6 দিয়ে গুণ করি। দেখো তুমি জানুয়ারি মাসের 1 তারিখে ধরো উত্তোলন করলা, তাহলে তুমি সেটা কয় মাস তুমি এটা ব্যবহার করবা, সেটা হচ্ছে মেনলি 12 মাস ব্যবহার করা হয়। আমি একটু বুঝলাম এই পার্টটা। ধরো তুমি 500 টাকা এই যেখানের মধ্যে সে 500 টাকা উত্তোলন করলো, সে ধরো জানুয়ারি মাসের 1 তারিখে উত্তোলন করলো মনে করো 500 টাকা, সে সেটা ইউজ করবে হচ্ছে 12 মাস। দেন সে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে উত্তোলন করলো 500 টাকা, ওইটা সে কয় মাস ইউজ করবে, ওইটা কিন্তু সে ইউজ করতে পারবে মাত্র 11 মাস। তারপর সে মার্চ মাসের 1 তারিখে উত্তোলন করলো হচ্ছে 500 টাকা, সে সেটা কত মাস ইউজ করতে পারবে, সে সেটা ইউজ করতে পারবে হচ্ছে 10 মাস। এইভাবে করতে করতে যদি কত হবে, 9 যোগ 8 যোগ 7 যোগ 4, 5, সে যখন কিনা লাস্টের যে মান্থগুলিতে রয়েছে, যে যখন কিনা সে ডিসেম্বরের 1 তারিখ উত্তোলন করবে, সেটা সে ইউজ করতে পারবে হচ্ছে 1 মাস। তাহলে এটাই হচ্ছে তার ইউজের টাইম, যে কত মাস করে সে হচ্ছে ব্যবহার করছে। এটাকে তোমরা হচ্ছে 12 দিয়ে ভাগ দিয়ে দিবা যে গড়ে বের করার জন্য। তোমরা যদি এটা যোগ করে যদি 12 দিয়ে ভাগ দাও, তোমরা দেখবা এটার অ্যান্সার বের হবে 6.5। যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা হচ্ছে ক্যালকুলেটর চেক করে দেখতে পারো যে এটাই হচ্ছে মেইনলি 6.5 এটা হচ্ছে মেইন রিজন কেন আমরা 6.5 দিয়ে গুণ করছি। গড়ে আমরা হচ্ছে 6.5 মাসের আমরা সুদ বের করছি, ঠিক আছে। দেন যদি এবার আমরা 5.5 মাস কেন বের করতে চাই, 5.5 মাসের ক্ষেত্রে গিয়ে হচ্ছে 11, 10, 9, 8 এভাবে তোমরা যোগ করে দিলে পারবে না। তোমাদের যদি এখন বলি যে 2 মাস পর পর উত্তোলন করলে সেটার উপর সুদ কত হবে, 2 মাস পর উত্তোলন করলে সেটা খুবই সিম্পল, 10 যোগ 8 যোগ 6 যোগ 4 যোগ 2, এটাকে তোমরা হচ্ছে 12 দিয়ে ভাগ দিয়ে দিবে। যদি এখানে ভাগ দিয়ে দিই 10 যোগ 8 যোগ 6 যোগ 4 যোগ 2 ডিভাইডেড বাই 12, অর্থাৎ যদি তোমরা 2 মাস পর পর উত্তোলন করো, কয় মাস পর পর, 2 মাস পর পর উত্তোলন করো, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে 2.5 দিয়ে গুণ করবা। 3 মাস পর পর করলে খুবই সিম্পল, 3 মাস পর পর করলে 9 যোগ 6 যোগ 3 ডিভাইডেড বাই হচ্ছে 12, এটা কত হয় 18 ডিভাইডেড বাই 12, এটার পরিমাণ হয় হচ্ছে 1.5। সো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা নিজেরা বাসায় বের করে নিবা যদি 6 মাস পর পর উত্তোলন হয় তাহলে কত সুদ হতে পারে, বা যদি 4 মাস পর পর উত্তোলন হয় তাহলে কত দিয়ে গুণ করা লাগে, ঠিক আছে। এবং পরবর্তীতে তোমরা আমাকে অবশ্যই লাইভ ক্লাসের পরে কমেন্টে জানাই দিবা যে 6 মাস পর পর উত্তোলন করলে কত দিয়ে গুণ করা লাগতে পারে এবং 4 মাস পর পর উত্তোলন করলে কত দিয়ে গুণ করা লাগতে পারে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই পার্টটা মুছে দিয়ে এবার আমরা ম্যাথের মধ্যে ফিরে যাই। তাহলে যদি একবার বলে দিই আরেকবার যে সারা বছরে করলে হচ্ছে সুদ বের করার পর 2 দিয়ে ভাগ, প্রতি মাসের শুরুতে করলে 6.5 দিয়ে গুণ, প্রতি মাসের মাঝে করলে 6 দিয়ে গুণ, আর প্রতি মাসের শেষে করলে হচ্ছে 5.5 দিয়ে গুণ। যদি আমরা 2 মাস পর, যদি আমরা 2 মাস পর পর করি 2.5 দিয়ে গুণ, যদি আমরা 3 মাস পর পর করি তখন হচ্ছে 1.5 দিয়ে গুণ। এত বেশি তোমাদের পরীক্ষায় আসে না, তোমাদের পরীক্ষার মধ্যে সাধারণত এই 4টাই সব থেকে বেশি আসে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এই পার্টটা মুছে দিয়ে আমাদের নর্মাল যে ম্যাথ রয়েছে আমরা ম্যাথের মধ্যে হচ্ছে ফিরে যাচ্ছি। ফাইন, তাহলে এবার খেয়াল করে দেখো তুমি। ওকে ফাইন, সরি ফর ডিস্টারবেন্স। নাও এরপর আমরা কি করব, উত্তোলনের সূত্র লিখব।
বাট আমরা উত্তোলনের সুদটা কখনো ডাইরেক্ট লিখতে পারবো না। আমাদের উপরে আগে লেখা লাগবে অংশীদারদের মূলধন হিসাব। কি লেখা লাগবে? অংশীদারদের মূলধন হিসাব। মনে রাখবা, এই যে আমরা এখানে যা যা লিখছি তার প্রত্যেকটা জিনিস নেক্সটে চলে যাবে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে। এখানে যা যা রয়েছে ডেবিট ক্রেডিট, হ্যাঁ কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমরা ডেবিট আর ক্রেডিট এটা উল্লেখ করে নিবা। একজন কোশ্চেন করেছিল ডেবিট ক্রেডিট উল্লেখ করা বাধ্যতামূলক। তো এখানের মধ্যে যা যা রয়েছে পরবর্তীতে সবকিছু যাবে কোথায়? অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে, শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া। একটা হচ্ছে এই যে নিট লাভ, এটা কখনো যাবে না। আর আরেকটা হচ্ছে ঋণের সুদ। এটা ছাড়া সাধারণত সবকিছুই হচ্ছে পরবর্তীতে কোথায় যায়? অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে যায়। এর জন্য তোমরা যতগুলি হচ্ছে এখানের মধ্যে ব্যয় অথবা আয় লিখবা, প্রত্যেকটার আগে তোমাদের অংশীদারদের মূলধন হিসাব কথাটা উল্লেখ করা লাগবে। তাহলে এখানের মধ্যে আমরা লিখবো হচ্ছে অংশীদার মূলধন হিসাব, তারপরে হচ্ছে আমরা আয়ের নামটা লিখবো যে উত্তোলনের সুদ, এইটা রাখা লাগবে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। তারপর তিনজনের নাম এ বি সি। খেয়াল করে দেখো, এ এর সুদের পরিমাণ ছিল হচ্ছে 500, বি এর সুদের পরিমাণ ছিল হচ্ছে 325 টাকা এবং সি এর সুদের পরিমাণ ছিল হচ্ছে 440 টাকা। এই তিনটা হচ্ছে আমরা এখানের মধ্যে লিখে দিব। তারপর তিনটা যোগ করে আমরা হচ্ছে পাশের ঘরে পাঠিয়ে দিব। এখানে যোগ করে দেব 500 যোগ 325 যোগ 440, তিনটা যোগ করলে বের হয় 1265 টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল উত্তোলনের সুদ। খেয়াল করে দেখো, আমাদের অলরেডি কি শেষ? নিট লাভের কাজটা আমাদের শেষ, অ্যান্ড আমাদের হচ্ছে মূল উত্তোলনের সুদ এই পার্টটা শেষ। কোশ্চেনে খেয়াল করে দেখো, কোশ্চেনে কিন্তু আমাদের আর কোন ধরনের আয় নেই। এই জন্য হচ্ছে এবার আমরা চলে যাবো হচ্ছে ব্যয়ের পাশের মধ্যে। তো ব্যয় যদি খেয়াল করে থাকো, ব্যয়ের মধ্যেও সেম কাজ করা লাগবে। প্রথমে তোমরা লিখবা যে অংশীদারদের মূলধন হিসাব, এরপর তোমরা লিখবা হচ্ছে তোমাদের প্রথম যে আয়টা রয়েছে, আয়ের নাম কি? প্রথম আয়টি হচ্ছে আমাদের মূলধনের সুদ। মূলধনের সুদ, মূলধনের উপর বলা রয়েছে 10% সুদ ধার্য করতে হবে। এই যে মূলধনগুলি রয়েছে এগুলো কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন, আর এগুলো আমরা একেবারে বছরের শুরু থেকে হচ্ছে আমরা ব্যবহার করে আসছি। এর জন্য মূলধনের সুদের উপরে আলাদা করে কোনো 6.5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ এগুলি কিচ্ছু করা লাগবে না। জাস্ট যে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে সেই অ্যামাউন্টের উপর হচ্ছে আমরা পার্সেন্টেজ করে দিব। তাহলে 1 লাখ টাকার উপর 10% করলে কত হয়? 10,000 টাকা। মূলধনের সুদ আমরা ব্র্যাকেটের ভিতরে, তারপর গিয়ে হচ্ছে তিনজনের নাম এ বি সি, এর ঠিক পাশে আমরা এখানে লিখে দেব হচ্ছে 10,000 টাকা। এরপর খেয়াল করে দেখি বেতন। আচ্ছা, মূলধন সুদ শেষ করে নিই, 80,000 টাকা, ঠিক আছে। 80,000 টাকা 10% কত হয়? 8,000। এবং এই যে 70,000 টাকা রয়েছে, 70,000 টাকার উপর 10% করলে বের হয় হচ্ছে 7,000 টাকা। এরপর যে তিনটা মূলধনের সুদ রয়েছে সবগুলো হচ্ছে আমরা যোগ করে দেব। তাহলে আলটিমেটলি এখানের মধ্যে কত বের হয়? এখানের মধ্যে বের হচ্ছে আমাদের হচ্ছে 25,000 টাকা মূলধনের সুদ। এটা ফাইন। মূলধনের সুদের পরে পরবর্তী খেয়াল করে দেখি এখানে বেতন জাস্ট একজন পাচ্ছে। বেতন কে পাচ্ছে? বেতন পাচ্ছে হচ্ছে এ। তাহলে আমরা হচ্ছে এবার আর অংশীদারদের মূলধন হিসাব লিখবো না, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এ এর মূলধন হিসাব। আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে এ এর মূলধন হিসাব। এর মূলধন হিসাব লেখার পর আমরা এখানের মধ্যে লিখে দিব হচ্ছে বেতন। বেতন কত দেওয়া রয়েছে? বেতনের পরিমাণ হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকাকে কিন্তু যেটা মাসিক দেওয়া হচ্ছে তাকে 2,500কে হচ্ছে আমরা 12 দিয়ে গুণ দিয়ে নেব। 2,500কে যদি আমরা 12 দিয়ে গুণ দেই তাহলে এর পরিমাণ বের হয় হচ্ছে 30,000 টাকা। তাহলে আমাদের হচ্ছে কি শেষ? আমাদের অলরেডি হচ্ছে মূলধনের সুদ শেষ এবং তারপর হচ্ছে আমাদের বেতন শেষ। ফাইন। এরপর আমরা হচ্ছে নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে ঋণ। আচ্ছা, তোমাদের এবার বলে রাখি যে কোশ্চেনে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, প্রশ্নে কখনো উল্লেখ করা না থাকলে ঋণের উপর মাস্ট 6% সুদ দেওয়া বাধ্যতামূলক। কি বললাম? যদি কখনো প্রশ্নে উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে ঋণের উপর অবশ্যই
6% সুদ হচ্ছে ধার্য করা লাগবে। 6%। এখানে কিন্তু কথা বলা নাই যে ঋণের উপর সুদ দেওয়া লাগবে, এটা কিন্তু অন্য কোনো কিছুর ক্ষেত্রে না। যদি কখনো উত্তোলন সুদ দেওয়া না থাকে আমরা পরীক্ষায় আনবো না, আমাদের খাতায় লেখা দরকার নেই। কিন্তু কোথাও কিন্তু ঋণের সুদের কথা উল্লেখ করা নাই, বাট স্টিল যদি কখনো কোনো অংশীদার কোনো পরিমাণ টাকা ঋণ হিসেবে নিয়ে আসেন তার উপর বাধ্যতামূলকভাবে হচ্ছে আমাদের সুদ প্রদান করা লাগবে। এবং এই সুদের পরিমাণ কত? 6%। খেয়াল করে দেখো, বি 50,000 টাকার পরিমাণ হচ্ছে ঋণ নিয়ে এসেছিলেন বছরের মাঝামাঝি সময়ে গিয়ে। 50,000 টাকার উপর 6% হলে কত হয়? 5×6 = 30, মানে 3,000 টাকা হচ্ছে তার সুদের পরিমাণ হয়। কিন্তু সুদটা কিন্তু সে বছরের শুরুতে আনেনি। যদি এখানে তারিখ উল্লেখ করা থাকতো আমরা হচ্ছে তারিখ অনুযায়ী সে সুদেরটা পরিমাণ বের করতাম। যেহেতু বলা রয়েছে যে বছরের মাঝামাঝি সময় গিয়ে হচ্ছে এই ঋণটা আনা হয়েছে, আমরা এটাকে হচ্ছে আবার 2 দিয়ে ভাগ দিয়ে দিব। করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে বের হয় হচ্ছে 1500 টাকা। এটাই হচ্ছে আমাদের ঋণের সুদ। প্রথমত আমরা কি করব, উল্লেখ করা না থাকলে আমরা হচ্ছে 6% দিয়ে হচ্ছে আমরা গুণ করে নিব। 50,000 টাকার উপর 6% করলে বের হয় হচ্ছে 3,000 টাকা। যেহেতু বছরের মাঝামাঝি সময় বলা রয়েছে, বছরের মাঝামাঝি সময় মানে আমরা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে বের হয় হচ্ছে 1500 টাকা। তাহলে এবার লিখবো হচ্ছে ঋণ কে এনেছে, ঋণ এনেছে হচ্ছে বি, বি এর ঋণ হিসাব। এর পরিমাণ তারপর লিখবো হচ্ছে আমরা ঋণের সুদ, যার পরিমাণ হবে হচ্ছে এখানে কত? 1500 টাকা। এইবার একটু খেয়াল করে দেখো, আমি সবগুলির মধ্যে লিখছি অংশীদারদের মূলধন হিসাব, কিন্তু এই একমাত্র ঋণের সুদ এই ক্ষেত্রে আমরা লিখেছি হচ্ছে বি এর ঋণ হিসাব। এই ক্ষেত্রে কিন্তু কখনোই মানে মূলধন হিসাব হবে না। কেন? কারণ এই ক্ষেত্রে সব কিছু মূলধন হিসাবের মধ্যে গেলেও একটা মাত্র জিনিস রয়েছে যেটা কখনোই মূলধন হিসাবে যাবে না, সেটা হচ্ছে ঋণ হিসাব, ঋণের সুদ। এই ঋণের সুদ চলে যায় হচ্ছে ঋণ হিসাবের মধ্যে। এই জন্য অন্য সবকিছু আমরা মূলধন হিসাবে নিয়ে যাব, কিন্তু ঋণের যে সুদ রয়েছে সেটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ঋণ হিসাবের মধ্যে। আমরা যখন ঋণ হিসাব প্রস্তুত করব তখন আমরা এই বিষয়ে ভালো মতো আমরা জেনে নিব। না, আমাদের কিন্তু আর কিছু বাকি নেই। বেতনের কাজ শেষ, ঋণের সুদের কাজ শেষ, উত্তোলনের সুদ, মূলধনের সুদ সবকিছু হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে সবকিছু যোগ বিয়োগ করে দেওয়া। তাহলে হচ্ছে আমরা এই পাশে যোগ করব এবং এই পাশে যোগ করব। যেহেতু আমার এই পাশের মধ্যে জায়গা হচ্ছে না, তাই আমি হচ্ছে এই পাশের মধ্যে আমার ম্যাথটা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই পাশে আশা করি করতে পারবো। যেটা করা লাগবে যে একটু ছোট করে লেখা লেখা এই পাশে করে দিই আমি। বাকি পার্টটা মনে করো আমি কোথায় করছি, এই পার্টের মধ্যে করছি, যে এইটার থেকে এখানে করছি, ঠিক আছে? এখানে যে টাকা দেওয়া আছে না, এই দুটো যোগ করে দাও। এদের যোগ করলে কত বের হয়? 81,265 টাকা। খেয়াল করে দেখো, অবশ্যই এই পাশের টাকা হচ্ছে এ পাশের থেকে বেশি, দেখেই বোঝা যাচ্ছে। এই 81,265 টাকা এটা হচ্ছে আমরা দুই পাশেই বসিয়ে দিব। এটা আমরা দুই পাশে কি করব? বসিয়ে দিব। এরপর আমরা হচ্ছে পার্থক্যটা বের করব। এই পাশ যোগ করলে কত বের হয়? 30,000 যোগ 25,000 যোগ 1500। এই পাশ যোগ করলে বের হয় হচ্ছে 56,500 টাকা। এবার এই 56,500 সাথে আমরা হচ্ছে এই পার্টের পার্থক্য বের করব। 81,265 মাইনাস 56,500 করলে বের হয় হচ্ছে 24,765 টাকা। এইবার একটু ভালো মতো খেয়াল করো, এই টাকাটাই হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ আমাদের প্রথম নিটলাভ ছিল 80,000 টাকা, এটার সাথে সব কিছু যোগ বিয়োগ করার পর, সকল আয় যোগ আর সকল ব্যয় বাদ দেওয়ার পর আমাদের আয়ের পরিমাণ বের হয়েছে 24,765 টাকা, ঠিক আছে? এরপর এই যে মুনাফা এটাকে হচ্ছে আমার ভাগ করে দেওয়া লাগবে। ভাগ করবো কিভাবে? যদি কখনো প্রশ্নে উল্লেখ করা না থাকে আমরা এটাকে হচ্ছে সমান ভাগে ভাগ দিয়ে দিব। যেমন এখানে 3 জন দেওয়া রয়েছে, আমরা হচ্ছে 3 ভাগে এটা ভাগ করে দিয়ে দিব। কিন্তু আমাদের প্রশ্নে অলরেডি উল্লেখ করা রয়েছে যে 3:2:1 অনুপাতে গিয়ে ভাগ করে। তোমরা সবগুলি অনুপাত যোগ করে দাও। 3, 2, 1 যোগ করলে বের হয় হচ্ছে 6। তাহলে ও পাবে হচ্ছে 3 ভাগের মধ্যে 6 ভাগ, ঠিক আছে? 3/6। বি
ও পাবে হচ্ছে 6 ভাগের মধ্যে 2 ভাগ, আর সি ও পাবে হচ্ছে 6 ভাগের মধ্যে 1 ভাগ। কিভাবে বের করব? প্রথমে আমরা লিখবো হচ্ছে এখানের মধ্যে আবার অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। এরপর নিচে লিখবো আমরা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, ব্র্যাকেটে লিখে দিব। এরপর তিনজনের নাম লিখবো এ বি সি। আমরা কি করব, এই 24,765-কে আমরা 6 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দিব, তাহলে এটা হবে হচ্ছে সি এর মুনাফার পরিমাণ। এই 24,765 এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? 6 দিয়ে ভাগ দিব এবং এটাকে হচ্ছে আমরা 1 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে এটা বের হবে হচ্ছে সি এর মুনাফার পরিমাণ, যার পরিমাণ হচ্ছে 24,765 ডিভাইডেড বাই হচ্ছে 6, 4,127.5 টাকা। এরপর একে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে বের হবে হচ্ছে 8,255 টাকা। আবার এই 24,765 এটাকে হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ দিব এবং 3 দিয়ে হচ্ছে আমরা গুণ দিয়ে দিব, যার পরিমাণ বের হয় 12,382.5 টাকা। এটাই হচ্ছে এই মুনাফাটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের টোটাল কি করার প্রসেস, অংশীদারদের লাভ ক্ষতি বন্টন করার প্রসেস। সো এই ফুল ম্যাথের মধ্যে তোমাদের যদি কোনো টাইপের কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই পার্টটা শেষ হলে আমরা হচ্ছে আমাদের নেক্সট পার্ট স্টার্ট করতে পারবো, ঠিক আছে? সো তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের এই ফুল পার্টের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে নাকি নেই। আচ্ছা, সো তাহলে হচ্ছে এবার একজন কোশ্চেন করেছে যে ভাইয়া যদি কখনো অনুপাত না দেওয়া থাকে, ঠিক আছে, অনুপাত না দেওয়া থাকলে যেটা বললাম যে আমরা কি করব, অনুপাত না দেওয়া থাকলে আমরা হচ্ছে সমান ভাগে ভাগ দিয়ে দিব। বাট মাঝে মাঝে পরীক্ষায় বলা থাকে যে তোমরা হচ্ছে মূলধন অনুপাতে ভাগ করো। মূলধন অনুপাত মানে কি, এই যে মূলধন যেগুলি আছে সেগুলোকে আমাদের অনুপাত বানানো লাগবে। তার মানে হচ্ছে 1,00,000 অনুপাত 80,000 অনুপাত 70,000, যদি কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে বের হয় কিন্তু 10,000 10 অনুপাত 8 অনুপাত 7। এটাই হচ্ছে মূলধন অনুপাত, অর্থাৎ মূলধনকে কাটাকাটি করে হচ্ছে আমরা ছোট ফর্মে নিয়ে আসব, তারপর ওই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের মুনাফাগুলোকে হচ্ছে বন্টন করে দিব। সো আই হোপ তোমরা হচ্ছে এই পার্টের ম্যাথটা টোটালি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা নেক্সট যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে আমরা চলে যাব। তাহলে দেরি না করে আমরা হচ্ছে আমাদের নেক্সট যে টপিক রয়েছে সেই টপিকটি হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, উত্তোলনের সুদ ডেবিট দিকে, ইয়েস, ঋণের সুদ ক্রেডিট দিকে খোলার কারণ কি? আচ্ছা, তো ভাইয়া একজন ভাই জিজ্ঞেস করছে, কাজী ইস্তিয়াক আমিন ভাইয়া, যে ভাইয়া উত্তোলনের সুদ ডেবিট দিকে কেন বসানো হচ্ছে? ডেবিট দিকের মধ্যে হচ্ছে আমরা সকল ধরনের আয়, মানে ডেবিট দিকে হচ্ছে আমরা সকল ধরনের কি করে থাকি, সকল ধরনের হচ্ছে আমরা ব্যয় উল্লেখ করে থাকি, এবং আমরা ক্রেডিট দিকের মধ্যে হচ্ছে সকল ধরনের আমরা হচ্ছে আয় উল্লেখ করে থাকি। না ভাই, আপনি তো ভাই একটু ভুল বলে ফেলেছেন, উত্তোলনের সুদ সবসময় ক্রেডিট দিকে হবে আর ঋণের সুদটা কোথায় হবে? ডেবিট দিকে হবে, উল্টা হয়ে গেছে। উত্তোলনের সুদ আমাদের জন্য এক ধরনের হচ্ছে আয়, যত আয় আছে সব কোথায়? ক্রেডিটে, এই জন্য উত্তোলনের সুদ ক্রেডিটে বসিয়েছি। আর ঋণের সুদ হচ্ছে এক ধরনের ব্যয়, এই জন্য এই ব্যয়টাকে হচ্ছে আমরা ডেবিট দিকে বসিয়েছি। আচ্ছা, সেকেন্ড যে পার্ট রয়েছে মনে আছে নাম কি? তার নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এইটা বেসিক্যালি কিচ্ছু না, খুবই সহজ। এই পার্টটা পারলে নেক্সট পার্টটা খুবই সহজ। কি করবা তোমরা হচ্ছে এই পার্টের মধ্যে দুইটা জিনিস খালি আনবা না। একটা হচ্ছে এই নিট লাভ, এটা আনা লাগবে না। আর 2 নম্বরে গিয়ে হচ্ছে এই যে বিয়ে ঋণ হিসাব, এটা আনবা না। এইটা ছাড়া ডেবিটে যা যা আছে, এই ডেবিট যা যা আছে সব চলে যাবে মূলধনের ক্রেডিট পাশে, ঠিক আছে? আর এখানে যা যা ক্রেডিটে আছে সব কিছু চলে যাবে হচ্ছে মূলধন হিসাবে ডেবিট পাশে, অর্থাৎ জাস্ট ক্রস কানেকশন হয়ে যাবে। এটার যে ক্রেডিট সব চলে যাবে ডেবিটে, আর এটার যা ডেবিট আছে তা চলে যাবে হচ্ছে মূলধন হিসাবে ক্রেডিটে। ব্যাপারটা কিরকম?
তাহলে হচ্ছে আমি তোমাদের ম্যাথটা করে দিচ্ছি, ম্যাথটা করে দিলে তোমাদের জন্য হচ্ছে কনফিউশনটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমি ম্যাথটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমার যেটা দেখা লাগবে সেটা হচ্ছে এ 500 325 আর এখানের মধ্যে হচ্ছে 440, 10 8 7 এটা মনে থাকবে, 25 30 এটাই সুদ হচ্ছে 1500 টাকা। ফাইন, আর হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এই পার্টটা থাকবে। সো একজন ভাইয়া হচ্ছে একটা কমেন্ট করেছে যে ভাইয়া যদি কখনো মুনাফার পরিমাণ যদি অনুপাতটা যদি কখনো কি দেওয়া থাকে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তখন কি করব। ধরো এরকম দেওয়া যে 1/2, 2 ভাগের মনে করো 3 আর হচ্ছে 3/6 এরকম দেওয়া আছে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা নিচের যে সংখ্যাগুলি রয়েছে হর সেগুলোকে হচ্ছে আমরা আগে লসগু করে নিব। লসগু করে মনে আছে তো, লসগু কত বের হয়, লসগু করলে বের হবে হচ্ছে 3 × 2, লসগু করলে বের হয় হচ্ছে 6। এই লসাগুকে হচ্ছে আমরা প্রত্যেকটার সাথে গুণ দিয়ে দিব। কি করব, 1 × 2 × 6 করলে বের হয় হচ্ছে 3, 2 × 3 × হচ্ছে 6 তাহলে বের হয় হচ্ছে 4, আর 3/6 × 6 করলে বের হয় হচ্ছে 3। তাহলে নতুন অনুপাতটা হবে হচ্ছে 3:4:3। এই কাজটা কখন করব, যখনই কোশ্চেনের মধ্যে দেখবা তোমাদের হচ্ছে ডাইরেক্ট এরকম দেওয়া আছে, কিরকম দেওয়া তোমাদের হচ্ছে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তখন গিয়ে তোমরা এই ভগ্নাংশ নিয়ে কাজ করতে পারবে না। তখন হচ্ছে তোমাদেরকে এরকম আগে হচ্ছে নর্মাল যে সংখ্যা আছে পূর্ণ সংখ্যাকে নিয়ে আসা লাগবে, তারপর সেটাকে তোমরা হচ্ছে ম্যাথ আকারে এটা করতে পারবে, এই আকারে তোমরা হচ্ছে মুনাফাটা তোমাদের বন্টন করতে পারবে। ফাইন, এরপর আমরা যে পার্টটা করব তার নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাবের ঘরটা হচ্ছে একটু বড় হবে, আর পরীক্ষা তোমরা যেটা করবা তোমরা খাতাটা এইভাবে না নিয়ে পরীক্ষা তোমরা খাতাটা এইভাবে নিয়ে নিবা, খাতাটা বাঁকা করে ম্যাথটা করবা, তাহলে তোমার জন্য করতে ম্যাথটা ইজি হবে। কারণ ঘরটা হচ্ছে একটু সাইড দিয়ে বড়, হরাইজন্টালি তোমাদের সাইডটা বড় হয় তো এর জন্য হচ্ছে ম্যাথটা সোজা না করে বাঁকা করে পরীক্ষা করাটা হচ্ছে বেশি ইজি হবে। এই ক্ষেত্রে হচ্ছে ওই সাধারণ আমাদের খতিয়ানের ঘর, বাট এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ম্যাথটা বড় করে করা লাগে, বড় করে বলতে ঘর একটু বেশি দেওয়া লাগে। প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপর এখানের মধ্যে গিয়ে হচ্ছে সূত্র, তারপর 3জন অংশীদারের নাম কি কি রয়েছে এখানের মধ্যে এ বি সি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, আর এখানের মধ্যে গিয়ে হচ্ছে সি। তারপর আবার সেম তারিখ, বিবরণ, তারপর হচ্ছে সূত্র এ বি এবং সাইড দিয়ে গিয়ে হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের ঘর, তারিখ, বিবরণ, এটা হচ্ছে সূত্র এ বি সি, তারিখ, বিবরণ, সূত্র এ বি সি। এরপর এই ম্যাথ করার টাইমে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের দুইটা জিনিস মাস্ট আসবে, সেটা হচ্ছে মূলধন এবং উত্তোলন। আমরা হচ্ছে ক্রেডিট পাশের মধ্যে আমরা মূলধন বসাবো, আর ডেবিট পাশের মধ্যে হচ্ছে আমরা উত্তোলন বসাবো। এই ম্যাথের নাম কি, এই ম্যাথের নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব, তো যেহেতু মূলধন, মূলধন কিন্তু ওর জন্য মেইনলি ব্যালেন্স হিসেবে কাজ করে। এর জন্য তারিখের মধ্যে আমরা যদি এটা যদি হয় 2017 সালের ম্যাথ, তাহলে আমরা লিখবো 2017 জানুয়ারি 1। এরপর আমরা এখানে লিখে দিব হচ্ছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি দিয়ে শুরু করব, তারপর 3 জনের যে মূলধন রয়েছে সেটা আমরা বসিয়ে দিব 1,80,000, আর এখানের মধ্যে গিয়ে হচ্ছে 70,000 টাকা। আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা উত্তোলনটাকে হচ্ছে আমরা এই পাশে বসিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে উত্তোলন কিন্তু আমার বছরের শেষে গিয়ে হয়, আর টোটাল উত্তোলন টাকাটা আমরা এখানে বসাবো। এর জন্য 2017, এই ক্ষেত্রে হবে হচ্ছে ডিসেম্বর 31।
তারপরে আমরা লিখবো এখানের মধ্যে হচ্ছে উত্তোলন। উত্তোলন লিখে আমরা টোটাল যে উত্তোলনগুলি রয়েছে এখানে আমরা বসিয়ে দেব, যে এর উত্তোলন ছিল টোটাল কত, 10,000 টাকা, 10,000 টাকা এখানে লিখবো। এরপর হচ্ছে বের উত্তোলন প্রতি মাসে কত করে, 500 করে, 5 বারে কত হয় 60, মানে 6,000 টাকা। আর সি প্রতি মাসে করেছে হচ্ছে 800 করে, 8 বারো 96, মানে হচ্ছে 9,600 টাকা হচ্ছে ওর টোটাল উত্তোলন। এই কাজটা করার পর এবার বাকিটা খুবই ইজি। আমাদের যা যা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসেবে যা যা হচ্ছে আমাদের কি ছিল, ক্রেডিটে ছিল, এটা এসে পড়বে হচ্ছে ডেবিটের মধ্যে। আর ওইটার যা যা ডেবিটে ছিল তাই এখানে এসে পড়বে হচ্ছে ক্রেডিটের মধ্যে। তো প্রথমত আমরা যেটা শুরু করব, আমরা এখানে লিখবো হচ্ছে ডিসেম্বর 31। এরপর আমরা লিখবো এখানের মধ্যে অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব। যেহেতু এখানের মধ্যে হচ্ছে আমার জায়গা হচ্ছে না, আমি যা সংক্ষেপে লিখছি, পরীক্ষার মধ্যে তোমরা অবশ্যই ব্রড আকারে লিখবে। এরপর এখানে বারবার লেখা লাগবে না, এখানে একবার লিখলে এনাফ। লেখার পর তোমরা হচ্ছে যে ব্যয়গুলো ছিল মানে সিলা বসায় যাবে। প্রথমে হচ্ছে মূলধনের সুদ, এরপরে গিয়েছিল হচ্ছে বেতন, তারপর ছিল হচ্ছে ঋণের সুদ, বাসায় কিন্তু আসবে না, ঋণের সুদ চলে যাবে হচ্ছে অংশীদারদের ঋণ হিসাবের মধ্যে, ওইটা আমরা এখানের মধ্যে অবশ্যই আনবো না। এরপর যেটা ছিল সেটা ছিল হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এই যে মুনাফা, মুনাফার অংশ অথবা বন্টনযোগ্য মুনাফা। আর এখানে আমাদের ব্যয় কি কি ছিল, ডেবিটের মধ্যে শুধুমাত্র একটা ব্যয় ছিল যার নাম ছিল হচ্ছে উত্তোলনের সুদ। ডিসেম্বর 31 এখানে লিখবো হচ্ছে অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব। তারপর লিখবো হচ্ছে এখানে উত্তোলনের সুদ। লিখার পর যার সুদ তার ঘরে আমরা বসিয়ে দিব। তার সুদ কত ছিল, তিনজনের সুদ ছিল হচ্ছে 10,000, সুদগুলি ছিল হচ্ছে কত 500, তারপর হচ্ছে 325 এবং 440। আচ্ছা, এবার এই অ্যামাউন্টগুলো বসায় যাই আমরা। মূলধনের সুদ, মূলধনের সুদ ছিল হচ্ছে 10,000, 8,000 এবং 7,000। বেতন, বেতন শুধু পেয়েছিল একজন, বেতন পেয়েছিল এ, 2500 করে হচ্ছে মাসিক, তাহলে বছরে হয় হচ্ছে 30,000 টাকা। এবং মুনাফা, মুনাফার পরিমাণ ছিল হচ্ছে কত ছিল, এই যেখানে দেওয়া আছে যে 12,382.5, 8,255, আর এখানের মধ্যে হচ্ছে 4,007.5। এরপর কি করব, এরপর হচ্ছে একদম খতিয়ানের মতো আমরা এখানের মধ্যে হচ্ছে যোগ করব, তারপর এই পাশের মধ্যে হচ্ছে আমরা যোগ করে দিব। ধরো কিছুটা এমন বের হবে, ঠিক আছে। এদের পার্থক্য, পার্থক্য এখানের মধ্যে ডিসেম্বর 31 তারিখ লিখে আমরা লিখে দিব হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি লেখার পর এখানে যে ব্যালেন্স সিডি আসবে ঠিক পরের বছর 2018 সালের জানুয়ারি 1 তারিখে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে ব্যালেন্স বিডি। আচ্ছা, এখানে হবে এটা 2018 জানুয়ারি 1-এর মধ্যে এখানে আমি লিখে দেবো হচ্ছে ব্যালেন্স বিডি। এখানের যে সিডিগুলো ছিল এই সিডিগুলোকে হচ্ছে আমরা এখানের মধ্যে তুলে দিব। তো তোমাদের বাসায় কাজ হচ্ছে তোমরা এখানের মধ্যে টোটাল যোগ করবা, যোগ করার পর তোমাদের যে পার্থক্যগুলো রয়েছে পার্থক্যগুলো হচ্ছে তোমরা এখানের মধ্যে উল্লেখ করে দিবা। আর উল্লেখ করে তোমরা কমেন্টে দেখাই দিবা যে ভাইয়া হ্যাঁ আমরা হচ্ছে ম্যাথটা কমপ্লিট করছি, কমপ্লিট করে আমরা হচ্ছে ম্যাথটা যে বুঝতে পারছি সেটা আমরা প্রুফ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের অংশীদারদের মূলধন হিসাব। তো আমাকে এবার বলো যে অংশীদার মূলধন হিসাবের মধ্যে তোমাদের কোনো ধরনের প্রবলেম ফেস করছো নাকি করছো না। যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমাদের নেক্সট যে 3টা রয়েছে সেটাও আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা ফাইন, যদি কারো হচ্ছে কোনো ধরনের কোশ্চেন করা না, মানে কোশ্চেন যদি না থাকে তাহলে আমি হচ্ছে নেক্সট যে পার্ট রয়েছে আমি নেক্সট পার্টের মধ্যে চলে যাচ্ছি, আর দেরি করবো না, ঠিক আছে। আচ্ছা ফাইন, নাও এরপরে যে পার্টটি রয়েছিল তার নাম ছিল হচ্ছে অংশীদারদের ঋণ হিসাব। এটা হচ্ছে তোমাদের অন্যান্য ম্যাথের মধ্যে সব থেকে ছোট একটা ম্যাথ, অংশীদারদের কি হিসাব, ঋণ হিসাব। তাহলে এই পার্টটা হচ্ছে আমি মুছে দিচ্ছি।
ঋণ হিসাবের মধ্যে শুধুমাত্র দুটো জিনিস আসবে, একটা হচ্ছে অংশীদারদের ঋণ এবং অংশীদারদের ঋণের সুদ, এটা ছাড়া আর কিচ্ছু আসবে না। তারিখ, বিবরণ, তারপর গিয়ে হচ্ছে সূত্র, টাকা। তারিখ, বিবরণ, সূত্র, টাকা। উপরে লিখবো হচ্ছে আমরা অংশীদারদের ঋণ হিসাব। খেয়াল করে দেখো এই ম্যাথের মধ্যে শুধুমাত্র একজন ঋণ এনেছিল, সেটা হচ্ছে বি। এই জন্য আমরা লিখবো হচ্ছে এখানের মধ্যে বি এর ঋণ হিসাব। এটা হচ্ছে তারিখ, বিবরণ, সূত্র, টাকা। তারিখ, বিবরণ, সূত্র এবং টাকা। তাহলে খেয়াল করে দেখো ঋণ কিন্তু এনেছে শুধু একজন, কে এনেছে সেটা হচ্ছে বি এনেছে, এই জন্য আমরা লিখেছি বি এর ঋণ হিসাব। এখানে আমরা লিখবো হচ্ছে 2017, যেহেতু মাঝামাঝি সময় গিয়ে এনেছে আমরা যেটা করবো আমরা লিখে দেবো হচ্ছে এক্ষেত্রে জুলাই 1 লিখে আমরা এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি। কারণ এই যে 50,000 টাকা এটা কিন্তু এই হিসাবের জন্য কিন্তু ব্যালেন্স বিডি হিসেবে কাজ করছে। এখানে লিখবো হচ্ছে আমরা 50,000 টাকা। এরপর ঋণ, ঋণ কিন্তু এনেছিল কয়জন, ঋণ কিন্তু যেহেতু একজন এনেছে আমরা ঋণের সুদটা হচ্ছে এখানের মধ্যে আমরা উল্লেখ করে দিব। তো ঋণের সুদ দেওয়া হয়েছিল কখন, বছরের শেষে গিয়ে। আমরা এখানে লিখবো ডিসেম্বর 31, তারপরে গিয়ে আমরা লিখে দেবো হচ্ছে ঋণের সুদ। আমরা কিন্তু লিখেছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে, সরি অংশীদারদের লাভ ক্ষতি হিসাবের মধ্যে। এই জন্য আমরা লিখবো এখানের মধ্যে অংশীদারদের লাভ ক্ষতি বন্টন হিসাব। লেখার পর তারপর আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো কি, ঋণের সুদ। ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, ঋণের সুদ। ঠিক আছে, ঋণের সুদ লেখার পর আমরা ঋণের সুদটা বের করেছিলাম কত, ঋণের সুদ বের হয়েছিল হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকা আমরা হচ্ছে এখানে বসিয়ে দেব, এছাড়া আর কিচ্ছু আসবে এটার মধ্যে। এবার এই দুটো আমরা যোগ করে দিই, এই দুটো যোগ করলে বের হয় হচ্ছে 51,500, এন্ড এটা যোগ করলে বের হয় হচ্ছে 51,500। এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের 2017 ডিসেম্বর 31-এর ব্যালেন্স সিডি, যার পরিমাণ হবে 51,500। এবং এই টাকাটা এই পরবর্তী বছরে গিয়ে আমাদের জন্য হয়ে যাবে হচ্ছে ব্যালেন্স বিডি। এটা হয়ে যাবে হচ্ছে ব্যালেন্স বিডি, যেটা হবে হচ্ছে 2018 সালের জানুয়ারি 1 তারিখে। বললাম তো এই ম্যাথটা হচ্ছে খুবই ছোট একটা ম্যাথ, শুধুমাত্র মূল মানে ঋণ এবং ঋণের সুদ ছাড়া আর কিছু এখানের মধ্যে আসে না। এর জন্য যদি এই ম্যাথটা কোনো পরীক্ষায় আসে তোমাদের শুধুমাত্র ক নাম্বারের ম্যাথের মধ্যে হচ্ছে এটা মিলে আসবে। ফাইন, ঋণ যদি হয়ে যায় এরপর হচ্ছে আমাদের নেক্সট যে দুটো পার্ট রয়েছে, ওই পার্টগুলি খুবই ছোট, বেশিক্ষণ লাগবে না, আমরা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে ওই দুটো পার্ট আমরা শেষ করে দেব। তাহলে হচ্ছে অবশ্যই তোমরা ক্লাস শেষ করে তারপর এই লাইফ শিখে যাবে, ঠিক আছে? ক্লাস মিস মানে মিস, পরবর্তীতে কিন্তু তোমাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে, এই জন্য হচ্ছে আমি তোমাদের বলবো ক্লাসের মধ্যে স্টে করার জন্য। আচ্ছা ফাইন, এইবার দেখ এখন মাঝে মাঝে পরীক্ষা হয় কি যে তোমরা হয়তো ম্যাথটা করছো, করার পর তোমরা এনি হাউ মূলধন আর উত্তোলনের যে সুদ, এটা পরীক্ষার মধ্যে তোমরা মনে করো এনি হাউ দিতে ভুলে গিয়েছিলে। কি উত্তোলন মূলধনের সুদ পরীক্ষায় তোমরা এনি হাউ দিতে ভুলে গিয়েছিলে। তোমরা বলতে যে হিসাব রকম ছিল সে দিতে হচ্ছে ভুলে গিয়েছে, তখন কি হবে? তখন হচ্ছে সে হচ্ছে কি করছে, মনে করো যে পরীক্ষার মধ্যে বলা রয়েছে যে এরকম ম্যাথটাই, এই ম্যাথের মধ্যে সব কাজ করেছে, কিন্তু সব কাজ করার পর তারপর সে জানতে পারছে যে মূলধন এবং উত্তোলনের সুদ সে হচ্ছে লিখতে ভুলে গেছে। তো তখন হচ্ছে কিন্তু পুরো ম্যাথটা করা পসিবল না। রিয়েল লাইফে তখন যেটা করা হয় তখন গিয়ে হচ্ছে লাভ ক্ষতি সমন্বয় হিসাব অথবা অংশীদারদের লাভ ক্ষতি সমন্বয় হিসাব প্রস্তুত করা হয়। এটাকে প্রস্তুত করতে হয়, এটার মধ্যে হচ্ছে শুধুমাত্র যে জিনিসগুলি বাদ পড়েছে সেই জিনিসগুলোই হচ্ছে আমরা এখানের মধ্যে উল্লেখ করব। এখন পরীক্ষার তোমার যেটা করে দেয়, পরীক্ষার মধ্যে হচ্ছে তোমাদের এই যে মূলধন, এই পরিমাণটা তোমাদের দিয়ে দিবে না। এই মূলধনটা তোমাদের কি বলে দেয় পরীক্ষার মধ্যে আসবে যে একজন ব্যক্তি, মনে করো একটা হচ্ছে প্রতিষ্ঠান যার মধ্যে 3 জন অংশীদার রয়েছে, এ, বি এবং সি। এই অংশীদারদের মধ্যে তারা মনে করো যে বেতন, ঋণ এবং উত্তোলন এই 3টা জিনিসের কাজ করার পর তাদের মূলধনের পরিমাণ ছিল ধরে নাও কত টাকা,
এখানে ছিল এত টাকা ছিল, তো তাদের মূলধনের পরিমাণ ছিল হচ্ছে 1,20,000, তারপর হচ্ছে 1,00,000 এবং কত টাকা, এখানের মধ্যে হচ্ছে 80,000 টাকা। এটা হচ্ছে তাদের তিনজনের মূলধনের পরিমাণ। কখন? এটা হচ্ছে যখন কিনা তারা ব্যবসা শেষ করে ফেলছে, তারপর তারা দেখতে পাচ্ছে তাদের মূল ছিল এত। কিন্তু এনিহাও তারা দেখলো তারা হচ্ছে মূলধন এবং উত্তোলনের সুদের কাজ করে নেই। তখন যে কাজটা করা লাগবে, তারা শুধুমাত্র মূলধন এবং উত্তোলনের সুদ দিয়ে তারা হচ্ছে একটা ম্যাথ করবে, যে ম্যাথের নাম হচ্ছে অংশীদারদের লাভ ক্ষতি সমন্বয় হিসাব। এই ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের থেকে আরো ইজি ম্যাথ, বাট এই ম্যাথের আগে যেটা করা লাগে সেটা হচ্ছে তোমাদেরকে আগে প্রারম্ভিক যে মূলধন রয়েছে সেটা বের করা লাগবে। কারণ মূলধনের সুদ কিন্তু সবসময় প্রারম্ভিক মূলধনের উপর কি করতে হয়, বের করতে হয়। বাট এই ম্যাথটা করার আগে কি বললাম তোমাদের, প্রারম্ভিক মূলধন বের করে নেওয়া লাগবে। তো প্রারম্ভিক মূলধন বের করার জন্য আছে আমি হচ্ছে আগে প্রারম্ভিক মূলধন বের করে নিই, তারপর হচ্ছে আমি এই ম্যাথে যাবো। কি বললাম যে সারা বছর কাজ করার পর তাদের মূলধনের পরিমাণ ছিল 1,20,000, 1,00,000 এবং 80,000। ABC তাদের সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে 1,20,000, 1,00,000 এবং হচ্ছে 80,000। এবার খেয়াল করে দেখো, আমরা এখন কিনা মেন ম্যাথ করে এসেছি। আমরা বেতন যোগ করেছি, আমরা হচ্ছে উত্তোলন কি করেছি, উত্তোলন হচ্ছে আমরা যোগ করেছিলাম, উত্তোলন বাদ দিয়েছি এবং হচ্ছে আমরা মূলধন আমরা হচ্ছে যোগ করেছিলাম। আমরা ঠিক উল্টা কাজগুলি করব। এই যে বেতন আর উত্তোলন এই দুটো জিনিস আমরা যোগ বিয়োগ করেছিলাম, এবার উল্টা কাজ করে হচ্ছে আমরা কি করব, প্রারম্ভিক মূলধন বের করব। উত্তোলন বাদ দেওয়া হয়েছিল, উত্তোলন আমরা কি করে দিব, উত্তোলন হচ্ছে আমরা এবার যোগ করে দিব। উত্তোলন ছিল হচ্ছে 10,000, এখানের মধ্যে হচ্ছে 5 12 6,000 টাকা, আর এখানের মধ্যে হচ্ছে 8 12 9,600 টাকা। এগুলো হচ্ছে যোগ হয়ে যাবে এবং বেতন যেটা ছিল সেটা হচ্ছে বাদ হয়ে যাবে। বেতন বাদ দিই, বেতন ছিল কত, বেতন ছিল হচ্ছে 2,500 টাকা, 2,500 12 মাসে হচ্ছে 30,000 টাকা। এটা ছিল হচ্ছে এ। এর পরিমাণ হয় হচ্ছে 1,00,000, এর পরিমাণ হয় হচ্ছে 1,06,000, আর এটার পরিমাণ হয় হচ্ছে এগুলাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। যে আমরা যা যা যোগ করেছিলাম আগে তাটা বিয়োগ করে দিয়েছি এবং যা বিয়োগ করেছিলাম যোগ করে দিয়েছি, এরপর আমাদের বের হয়ে হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপর হচ্ছে আমরা এবার মূলধনের সুদ বের করব, আর উত্তোলন দেওয়াই তো রয়েছে, উত্তোলনের উপর হচ্ছে আমরা উত্তোলনের সুদ হচ্ছে বের করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন বের করার নিয়ম হচ্ছে সমাপনী মূলধনের সাথে জাস্ট অপোজিট কাজগুলি করা লাগে। যা আমরা মূলধন হিসেবে যোগ করে এসেছিলাম তা বিয়োগ দিয়ে দিব, যা বিয়োগ করে এসেছিলাম তা হচ্ছে আমরা যোগ করে দিব। ঠিক আছে, এরপর যেটা করব, এরপরেই আমরা বের করব হচ্ছে অংশীদারদের লাভ ক্ষতি সমন্বয় হিসাব। কত ছিল, 1,00,000, 1,06,000, আর এখানের মধ্যে গিয়ে হচ্ছে 8 9 6 0। এটা লিখে রাখুন, ঠিক আছে, তাহলে পরবর্তীতে ম্যাথ করতে আমাদের ইজি হবে। দেখো তারিখ, বিবরণ টাকা, বিবরণ টাকা। আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানের মধ্যে শুধুমাত্র যে পার্টগুলো হচ্ছে আমরা এখানে বসাই নাই, শুধুমাত্র ওই পার্টগুলি হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। যেমন আমরা হচ্ছে ঋণের সুদ, উত্তোলনের সুদটা বসাই নাই আর মূল্য সুদ বসাই নাই। আমরা যেটা করব, প্রথমে আমরা লিখবো হচ্ছে এখানের মধ্যে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এরপরে আমরা লিখবো হচ্ছে এখানের মধ্যে সমন্বিত মূলধন হিসাবের জন্য আমরা এখানে মধ্যে কি আসবে, এখানে হচ্ছে ব্যয়গুলি আসে আর এখানে আয়গুলি আসে। এখানে যে আয় কি রয়েছে, আয় রয়েছে হচ্ছে উত্তোলনের সুদ। এক্ষেত্রে বসে দেবো আমরা হচ্ছে উত্তোলনের সুদ
আর এক্ষেত্রে বসিয়ে দিব হচ্ছে আমরা মূলধনের সুদ। দেখো মূলধন ছিল হচ্ছে 1,06,000 আর 89,600। এর উপর যদি আমরা 10% করে দিই তাহলে বের হয় হচ্ছে এখানের মধ্যে এ বি সি, এর পরিমাণ হবে হচ্ছে 10,000, এরপর হচ্ছে 1,060 টাকা, এরপর হচ্ছে 8,900 কত টাকা, 60 টাকা। এরপর হচ্ছে এই তিনটে যদি এবার আমরা যোগ করে দিই কত বের হবে? $29,560, ঠিক আছে। আর উত্তোলনের সুদ এটা হচ্ছে আমরা আগে বের করে এসেছিলাম এ বি সি, কত কত ছিল 500, 325 এবং হচ্ছে 440 টাকা। এই তিনটা হচ্ছে আমরা যোগ করে দিব, 500, 325 এবং 440 যোগ করলে বের হয় হচ্ছে 1265। খেয়াল করে দেখো এবার এই পাঁচটা বড় আর এই পাশে ছোট, তার মানে কিন্তু এবার অবশ্যই এখানে মধ্যে কি এসেছে, ক্ষতি এসে পড়েছে। 29,560 এক্ষেত্রে হবে হচ্ছে 29,560। এই যে পার্থক্য এবার বের করে দিব, 29,560 মাইনাস 1,265 বের করলে বের হয় হচ্ছে 28,295। এরপর এটাকেই তোমরা হচ্ছে বন্টনযোগ্য ক্ষতি হিসেবে তোমরা হচ্ছে এটাকে ভাগ করে দিবে, এ বি সি। এটাকে তোমরা হচ্ছে 3, 2, 1 এর মধ্যে ভাগ করে দিবা। ভাগ করে দেওয়ার পর তোমাদের ম্যাথটা হয়ে যাবে। এরপর যে নেক্সট পার্ট রয়েছে তার নাম হচ্ছে সমন্বিত মূলধন হিসাব। সমন্বিত মূলধন হিসাবে কি করবা, শুধুমাত্র এখানে যা যা আসছে উত্তোলনের সুদ, মূলধনের সুদ এবং বন্টনযোগ্য ক্ষতি, শুধুমাত্র এই তিনটা জিনিস এবং সমাপনী মূলধন, এই চারটা জিনিস নিয়ে তোমরা হচ্ছে সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করে ফেলবা। তো তোমাদের যদি ওই পার্টটা করতে কোনো সমস্যা হয় তোমরা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা, না হলে হচ্ছে ওই পার্টটা করতে আগে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র প্রথম দিকে তোমরা যেটা করবা, প্রথম দিকে তোমরা হচ্ছে কি আনবা, এই ম্যাথটা করার টাইমে গিয়ে প্রথমে তোমরা হচ্ছে এখানে আনবা হচ্ছে ব্যালেন্স, তোমরা হচ্ছে ডিসেম্বর 31 লিখে তোমরা এখানের মধ্যে হচ্ছে ফার্স্টে লিখবে হচ্ছে সমাপনী মূলধন, এরপর 3 জনের টাকা হচ্ছে বসায় দিবে। এরপর এখানে যা যা ক্রেডিটে আছে তা চলে যাবে ডেবিটে, আর এখানে ডেবিটগুলো চলে যাবে হচ্ছে ওই ম্যাথের ক্রেডিটে। সো আই হোপ ওইটা করতে তোমাদের কোনো সমস্যা হবে না। সো এই ম্যাথে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, পরবর্তীতে হচ্ছে আমি তোমাদের সেটা সলভ করে দেবো। সো আজকের জন্য এতটুকুই। আই হোপ তোমরা অনেক কিছু শিখতে পারছো। অ্যান্ড ফর টুডে, অলরাইট, so stay tuned with Ruby 10 Minute School and never stop learning.